আসসালামু আলাইকুম। হ্যালো ম্যাডাম, এবার কথা বলুন। হ্যাঁ, আমি সরাসরি ম্যাডাম খালেদা জিয়াকেই মিন করছি। আমি তারেক জিয়াকে এখন আর কিছু বলছি না বা বলতে চাচ্ছি না, এই জন্যই যে সম্ভবত বর্তমান দলের যে পরিস্থিতি, দলের ভিতরে যে বড় ধরনের কুচক্রী একটি পার্টি একেবারে মাকড়সার জালের ভিতর মতো করে শক্তপোক্তভাবে তাদের নেট ছড়িয়ে বসে আছে, সেটা সম্ভবত আমি যেটা আইডিয়া করছি জনাব তারেক রহমানের নিয়ন্ত্রণের বাইরে। দলের যে শৃঙ্খলা, চেন অফ কমান্ড, কথাবার্তার যে ডিসিপ্লিনারি ভাবে যে কথা বলা বা দলের মুখ্যপাত্র হিসাবে তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ বলেন, ভাষাগত দিক বলেন, কে কি বলছে তার যে নিয়ন্ত্রণ, সম্ভবত কোনো কিছুই তারেক রহমানের নিয়ন্ত্রণে নেই। এখানে একমাত্র একটি মাত্রই ব্যক্তি, দেশের সর্বোচ্চ বয়স্ক প্রজ্ঞাবান রাজনৈতিক নেতা হিসাবে আমি ম্যাডাম খালেদা জিয়াকে আহ্বান জানাবো, তিনি যেন আর নিশ্চুপ না থেকে এখন কথা বলার সময়, উপযুক্ত সময় হয়েছে, কথা বলুন। না হলে আমাদের মতো বৃদ্ধরা, আমাদের মতো যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে ছিলেন, আপনার সময়ে ছিলেন সাথে, দলের সাথে, তারা লজ্জিত হচ্ছি, ব্যথিত হচ্ছি, এবং যার পর নাই আমাদের মাথা সমাজে মানুষের কাছে অত্যন্ত দুর্বল, ক্ষীণ এবং হীনমন্যতায় পোষণ করছি। শুধু বাংলাদেশে নাই, বাংলাদেশের প্রতিটি মানুষ তো আছেই, প্রতিটি বাঙালি বাংলাভাষী যারা সারা পৃথিবীতে ছিটিয়ে ছড়িয়ে আছে, যারা বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, স্বাস্থ্য সমস্ত কিছু পর্যবেক্ষণ করেন, তাদের মাতৃভূমি জন্মভূমিকে নিয়ে চিন্তা ভাবনা করেন, তাদের আত্মীয় স্বজনরা এদেশে কেমন আছে, কোন পরিস্থিতিতে আছে সেটা জানার চেষ্টা করেন, সবাই ব্যথিত হচ্ছে, লজ্জিত হচ্ছে এই জন্য যে দেশের সর্ববৃহৎ একটি রাজনৈতিক সংগঠন আজ কিভাবে দেউলিয়া হয়ে গেল, মেধাশূন্য হয়ে গেল, শিষ্টাচার বহির্ভূত লোকগুলো কিভাবে এই দলের ভিতরে এসে আখড়া বাঁধল, এটা বোধগম্য হচ্ছে না কারোরই। সম্প্রতি 9 তারিখে ডাকসু নির্বাচনে ছাত্রদলের ঢাকা ভার্সিটির ছাত্রদলের সভাপতি হিসাবে পরিচিত গণেশ, সে যে ব্যবহার করেছে ভিসি সাহেবের সাথে, তাদের কথাবার্তা, তাদের উচ্চবাচ্য, এবং সবিশেষে একজন ভিসির টেবিলে থাপ্পড় মেরে তার দিকে তর্জনী তুলে কথা বলার মতো উদ্ধত্যপূর্ণ যে আচরণ তারা প্রকাশ করেছে, আজকে এটা নিয়েই সমগ্র বিএনপি, যেমন সমগ্র ছাত্র দল, অন্য কোনো বিষয় না, ছাত্রদল, সেই ছাত্রদের মেধার মানদণ্ড নিয়ে প্রশ্ন উঠছে। বিএনপি কাদের দ্বারা ছাত্রদলকে নিয়ন্ত্রণ করে, কাদেরকে ছাত্রদলের নেতা হিসাবে নির্বাচিত করে বা নিয়োগ দিয়ে, কাদের দিয়ে এই রাজনৈতিক মাঠকে তারা রাজনৈতিক ক্ষেত্র হিসাবে প্রতিফলিত করতে চাচ্ছে। এই ছেলেটা কে? এ হয়তো সরাসরি ইসকনের সদস্য এবং সরাসরি রয়ের নিয়োগকৃত বেতনধারী ভারতের কোনো সরকারি চাকরিজীবী, অ্যাপার্টমেন্টভুক্ত চাকরিজীবী, ঢাকা ভার্সিটিতে ছাত্র হিসাবে হয়তো অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে, ভর্তি হয়েছে। এটা কার সুপারিশে? গয়েশ্বরচন্দ্র রায়ের, নাকি নিতাই নাই চৌধুরীর তনয় নিপুণ রায়ের? কার দ্বারা সে নির্বাচিত? নাকি আপনাদের স্থায়ী কমিটির সদস্য আব্বাসের দ্বারা? বড় অঙ্কের একটি অর্থ লগ্নির মাধ্যমেই এই ধরনের একটি, কি বলবো, বিয়াদব বললে অত্যন্ত ছোট হয়ে যায়, তেমনি আবার আমাদের মুখে বিয়াদব বলাটাও ওই শিষ্টাচারের ভিতরে পড়ে না। এদেরকে কি বলা যায়? একেবারে একটি উচ্ছিষ্ট, একেবারেই নিম্ন জায়গার থেকে
উঠে আসা একজন চক্রান্তকারী ছেলে, যে কিনা দলের নাম ব্যবহার করে দলকে অত্যন্ত বড় ধরনের একটি ক্ষতিগ্রস্ত করে গেল, করে আরও ভবিষ্যতে যাবেও। এর আগেও দেখতাম আওয়ামী লীগের সময় কি একজন নামের পরে লেখক বলতো, সে নাকি লেখক। কি লেখক তার বই আমি কোথাও খুঁজে পাইনি, কিন্তু লেখক। সে ওই হিন্দু পরিবার থেকে উঠে আসা, হিন্দু পরিবারের হোক, তাতে কিছু যায় আসে না। সে যদি বাংলাদেশি হয়, বাংলাদেশের আদর্শে অনুপ্রাণিত হয়, জাতীয়তাবাদী আদর্শের ব্যক্তি হয়ে থাকে, সেটা আলাদা কথা। কিন্তু জাতীয়তাবাদীর আদর্শের একজন মানুষ, একজন ছাত্র ভিসির টেবিলে, সে যত বড়ই যাই করুক না কেন, সেটা বাইরে প্রকাশ করা যেত। ভিসির টেবিলে চর মারা মানেই বাংলাদেশের পতাকায় চর মারা, ভিসির টেবিলে চর মারা মানেই বাংলাদেশের সংবিধানের হাতে গায়ে হাত তোলা, ভিসির টেবিলে চর মারা মানেই বাংলাদেশের 18 কোটি মানুষের মুখে থাপ্পড় মারা। কিন্তু কে এই গণেশ, যে সহসায় উল্টে দিল পুরা দেশের সেন্টিমেন্টকে, শিক্ষিত সমাজকে, শিক্ষিত বাংলাদেশের লাখো লাখো শিক্ষকদের মুখে এভাবে চর মারল, যে টেবিলের উপরে ডক্টর নিয়াজ সাহেবের হাত ছিল। তিনি ওই টেবিলে 2 হাত রেখে ছাত্রদের সাথে কথা বলছিলেন। যিনি ঢাকা ভার্সিটির মসজিদের ইমামতি করে থাকেন, মুসলমানদের ইমাম, যিনি নামাজ আহ্বান করে থাকেন, যিনি একটি নামাজি সম্মানিত ব্যক্তি, তিনি ওই টেবিলে বসা ছিলেন। সেখানে গণেশ কীভাবে ওই টেবিলে থাপ্পড় মারল, ছাত্রদল আমরা জানি না, ছাত্রদল হিসাবে সে যেই হোক, ছাত্রদল হিসাবে মানি না, যে কোনো দলেরই হোক, কোনো কিছুই মানি না। ওই ভার্সিটির ছাত্র সেটাও মানি না। ওই টেবিলে কেন চর মারল, এর যদি কড়া প্রতিবাদ না করা হয়, এর যদি সঠিক তদন্ত করে সঠিক ন্যায় বিচারের জায়গায় না আনা হয়, এর প্রতিবাদ মানুষ অত্যন্ত নীরবে দেবে। সে যে ভাষায় কথা বলেছে, মাহিন যে ভাষায় ম্যাডামকে গালিগালাজ করেছে, তার সাথে তার যে নৈতিকতার পরিচয় দিয়েছে, এর প্রতিরূপ ছাত্রদলের উপরে তো পড়েছে ঢাকা ভার্সিটিতে, জাহাঙ্গীরনগরে পড়েছে, কুষ্টিয়াতে নেই, রাজশাহীতে নেই, চিটাগাঙে নেই, কোথাও ছাত্রদল অস্তিত্বহীন হয়ে পড়বে। অর্থাৎ বিএনপিকে জানা উচিত কোন ধরনের উচ্ছৃঙ্খল বেয়াদব টাইপ ছেলেপেলেদের দিয়ে তারা শিক্ষিত একটি সমাজকে নিয়ন্ত্রণ করতে চায়। তার মানে পুরা সমাজটাই তাদের এই ধরনের বিয়াদবে ভরা, বিয়াদবদের দিয়েই তারা এই ধরনের একটি সংগঠনকে নিয়ন্ত্রণ করতে চায়। এই বিয়াদবির রাজনীতি বাংলাদেশের শিক্ষিত সুশীল সমাজ, সভ্য শান্ত মানুষটা কি আর বিন্দুমাত্র মেনে নেবে? এদের দ্রুত অন্তত 24 ঘন্টার ভিতরে তার বিরুদ্ধে বিএনপির অ্যাকশান নেওয়া উচিত ছিল, ছাত্রদলের অ্যাকশানে যাওয়া উচিত ছিল। লজ্জিত হই, ঘৃণিত হই, পদদলিত হই শুধু এই ভেবে যে 18 কোটি মানুষের দেশের 17 কোটি মুসলমানদের ভিতর থেকে একজন 5 ওয়াক্ত নামাজ পড়ে ইমানদার মুসলমান, শুধু বাংলাদেশের জাতীয়তাবাদী নয়, বাংলাদেশের পুরো বাংলাদেশকেই যার বুকে ধারণ করে, যার পতাকা মাথায় নিয়ে বাংলাদেশের পক্ষে সংগ্রামী কোনো মুসলিম ফ্যামিলির ছেলে। হয়তো অনেকেই বলবে যে হিন্দু বলে এই কথা বলছেন, না, আমাদেরকে বুঝতে হবে, আমাদের ভবিষ্যৎ নিয়ে বুঝতে হবে, বাংলাদেশের প্রেক্ষাপট বুঝতে হবে। বাংলাদেশিটা যেখানে 99 ভাগ অথবা 90 ভাগই ধরলাম আমি, 90 ভাগ ধরা যায় না, কারণ এদেশের যত হিন্দু সম্প্রদায় আছে, হিন্দু পরিবারগুলো আছে, সম্ভবত মাত্র 10% হিন্দু পরিবারের ভারতে বাড়ি নাই, জমি নাই। বাকি সমস্ত লোক নীরবে নিভৃতে তাদের ভারতে বাড়ি আছে এবং তারা ভারতের অনেকেই ভারতের নাগরিক। কিন্তু এদেশের গর্ধব গাধা মুসলমানেরা জানে না, বোঝার চেষ্টা করে না। যে এসে একটু হাসি মুখে কথা বলে সেই বিএনপি হয়ে গেল সাথে সাথে। সে কে, কোত্থেকে এলো, আগে পিছিয়ে কোনো ধরনের চিন্তা ভাবনা নেই। বিএনপি ধ্বংসের এই একটি জায়গায় বড়, আর কোনো কিছুই লাগে না। আর বিএনপি কোথায় পিছিয়ে গিয়ে দেয়ালে কোথায় গিয়ে ঠেকে গেছে, এই একটি ঘটনাই তার জন্য যথেষ্ট। যে ঘটনাটি
গণেশ ঘটিয়েছে, এবং যে কণ্ঠস্বর মাহিন ওই মোনামি ম্যাডামের উপরে যে কণ্ঠস্বরটি প্রয়োগ করেছে, এটি পুরা সারা দেশের মানুষের কর্ণ ভেদ করে মেধার ভিতরে ঢুকে গেছে। যে এই ছেলেপেলে ছাত্রদল করে, ছাত্র সংগঠন, যেখানে সবচেয়ে শিক্ষিত ছেলেপেলের আনাগোনা যুবক, বর্তমান জুলাই আগস্ট যে আন্দোলন হলো, সম্পূর্ণ যুব শক্তির যে তারুণ্যের যে বাহুল্যতা তারা প্রকাশ করেছে, এরাই তো শিক্ষিত ছেলেদের কাজ। তাদের হাতে কোনো অস্ত্র ছিল না, তাদের শুধু ছিল অর্থবহ স্লোগান, তাদের শুধু ছিল সমন্বিত পদযাত্রা, তাদের শুধু ছিল সমন্বিত তারুণ্যের যে ভাবাবেগ, সেটাই রাজপথকে কাঁপিয়ে তুলেছে, সেটাই স্বৈরশাসককে দেশ থেকে বিতাড়িত করতে বড় সহায়ক ভূমিকা রেখেছে। সেই শিক্ষিতদের সংগঠন, সেই শিক্ষিতরাদের খনি, সেই শিক্ষিত সমাজের সমাহার বাংলাদেশকে নিয়ন্ত্রণ করে যে যুব সমাজ, সেটা হচ্ছে ঢাকা ভার্সিটি। সেই ঢাকা ভার্সিটির ভিজিট টেবিলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠন ছাত্র দলের যে চারিত্রিক বৈশিষ্ট্য প্রমাণ করেছে, এতে দল কি খুব হাই পারফরমেন্সে গেল? অ্যাবসলুটলি না। দলের অবস্থান, যে ক্রিকেটারদের যে অবস্থান বা ফুটবল খেলার যে অবস্থান আপ ডাউন হয়, কোথায় গিয়ে দাঁড়ালো, এই দাঁড়ানো থেকে উত্তরণের জন্যই আমি সরাসরি ম্যাডাম খালেদা জিয়াকে আহ্বান জানাবো, অন্তত নিদেন পক্ষে এই মুহূর্তে আপনি দলের সামনে আসেন। আর যদি কোনো অন্তরায় থেকে থাকে, সেটাও আমাদেরকে পরিষ্কার করে জানান দেন, বুঝান, বলেন, আমরাও সরে দাঁড়াবো। কিন্তু যারা এখন বিএনপিকে নিয়ন্ত্রণ করছে, এদের সাথে বিএনপি করা সম্ভব নয়। মানুষ বিমুখ হয়ে আছে, কিন্তু মুখ ফুটে বলছে না। শেষ পর্যন্ত আপনার অপেক্ষায়। আমাকে বহু লোকে বহু জায়গার থেকে বারবার বলেছে, বা আমি জানার চেষ্টা করেছি, আমি তেমন কেউ না যে আমাকে কিছু বলবে বা আমি বললেই কিছু কাজ হবে, কিন্তু মানুষ অপেক্ষায় আছেন ম্যাডাম খালেদা জিয়া শেষবারের মতো হলেও আরেকবার বাংলাদেশের মানুষের সামনে এসে দাঁড়াবেন। তিনি আরেকবার মানুষের ভালোবাসায় সিক্ত হবেন, এই ভেবে যে একজন চরিত্রবান, একজন রাজনীতির দেশপ্রেমিক রাজনৈতিক নেতা হিসাবে তাকে মানুষ মাথা পেতে গ্রহণ করে নেবেন। আমি আহ্বান জানাবো ম্যাডাম খালেদা জিয়াকে, জোরহাত করে বলছি, এখনও সময় আছে, এসে দলের হাল ধরুন, দলকে রক্ষা করুন। জিয়াউর রহমান যে স্বপ্ন দেখিয়েছিলেন, যে মানুষ শান্তির গৃহ বিনির্মাণে তাদের যে আত্মত্যাগ করে গিয়েছেন, তার প্রতি সম্মান রেখেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের প্রতি, কর্মের প্রতি, মানুষের ভালোবাসায় তিনি যে সিক্ত হয়েছিলেন, তার প্রতি শ্রদ্ধাশীল থেকেই আপনি আরেকবারের মতো হলেও এসে দলের হাল ধরুন। আব্বাসদের মতো লোক, বা এই যে ছাত্র দলের কারা কোথার থেকে এগুলো অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে, কারা কে এদেরকে এই দায়িত্ব দিয়ে ওই সব জায়গায় প্রতিষ্ঠিত করছে, ওই দায়িত্ব দিয়ে ওখানে বসাচ্ছে, এগুলো বোঝার চেষ্টা করুন। প্রজ্ঞাবান, ভালো, সভ্য ছেলেপেলেদেরকে এই সব জায়গা দিয়ে রাজনৈতিক সুনাম অর্জনের করার শেষবারের মতো হলেও চেষ্টা করুন। ক্ষমতায় যাওয়ার জন্য আর ক্ষমতা প্রয়োগ করার প্রয়োজন পড়ে না। বিএনপি যেটা করছে, ক্ষমতায় যাবার জন্য তারা কতিপয় ব্যক্তি দলের নাম ব্যবহার করে জনগণের উপরে তাদের ক্ষমতা প্রয়োগ করছে ক্ষমতায় আসার জন্য। কিন্তু মানুষ তো ক্ষমতাশালীকে ক্ষমতা দিতে চায় না, ক্ষমতাহীনকে ক্ষমতা দিয়ে তার নিরাপদ ছায়ায় নিজেকে নিরাপদ রাখতে চায়। কিন্তু যার হাতে খড়গ, যার হাতে রামদা, যার হাতে পিস্তল, যার হাতে মারণাস্ত্র, যার হাতে ভয়ানক প্রাণঘাতীর অস্ত্র, প্রাণঘাতী, যার রক্ত লেগে আছে যাদের গায়ে, মানুষ কি তাদের কাছে নিজেকে সমর্পণ করতে চাইবে? চায় কেউ? তাদের সন্তানকে এই ধরনের একটি সন্ত্রাসমূলক মানুষের কাছে কি শিষ্য হিসাবে, কর্মী হিসাবে পাঠাতে চায় বা রাখতে চায়? চায় না। শিবিরকে দেখে, জামাতকে দেখে
নিবৃত হলেও, প্রকাশ্যে না হোক, নিবৃত হলেও শিখতে হবে নেতারা কিভাবে তাদের কর্মীদেরকে প্রোটেক্ট করে, নিরাপত্তা দেয়, কর্মীদেরকে যথার্থ মানব সম্পদ রূপে গড়ে তোলে। বিএনপির কোনো নেতার ভিতরে বিন্দু মাত্র এই চরিত্রগত দিকগুলো দেখা যায় না ইদানিং। অতএব আবারও শেষবারের মতো ম্যাডাম খালেদা জিয়াকেই এই দলের সমস্ত দায়িত্ব নিয়ে দলকে যতদিন তিনি বেঁচে থাকেন সংগঠিত করে ক্ষমতায় যাক আর না যাক, অন্তত দলটি যেন মানুষের জনপ্রিয় দল হিসাবে আবার শুরু থেকে গড়ে উঠতে পারে, তার একটি আপ্রাণ চেষ্টা, তার একটি অভিপ্রায় তিনি যেন করে যান। অন্তত ক্ষমতার স্বাদ পাক আর না পাক, মানসিক শান্তি, আত্মার একটি শান্তি যেন পায়, যে না, তার দলটাকে অন্তত মানুষ ঘৃণা করে না। দল ক্ষমতায় যাক আর না যাক, মানুষের ভালোবাসায় যেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিক্ত থাকে, এই প্রত্যাশা রেখে আজকের মতো আসসালামু আলাইকুম।